আসসালামু আলাইকুম। আমরা আজকে ব্যবস্থাপকীয় অর্থনীতি পড়বো প্রথম অধ্যায়ের কিছু প্রশ্ন আমরা গতকালকে পড়ছিলাম, আজকে বাকি প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। গত ক্লাসে আমরা পড়ছিলাম মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে কি বোঝায়, অর্থনীতি কি একটি সম্পদের বিজ্ঞান, আপনার মতামত দিন, এবং ব্যবস্থাপকীয় অর্থনীতির সংজ্ঞা। এই তিনটা প্রশ্ন আমরা গত ক্লাসে পড়ছিলাম। এখন আমরা পড়বো সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপকীয় অর্থনীতির মধ্যে পার্থক্য। ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য সম্পর্ক দুটাই, আর অর্থনীতির মৌলিক সমস্যা। এই তিনটা প্রশ্ন পড়লে আমাদের এই অধ্যায় থেকে ট্রিপল স্টার এবং ডাবল স্টার সব প্রশ্ন পড়া হয়ে যায়। শুধুমাত্র অন স্টার গুলো থাকে, সেগুলো অষ্টম ব্যাচের জন্য না পড়লেও চলবে, কেউ চাইলে চোখ বোলাই যেতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা যাচ্ছি সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপকীয় অর্থনীতির মধ্যে পার্থক্য। দেখেন, সাধারণ অর্থনীতিটা কি? দেখেন, শুধুমাত্র অর্থনৈতিক নীতিমালার কাঠামো নিয়ে আলোচনা করে। সাধারণ অর্থনীতিটা যে যা নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে কি, অর্থনীতির যে নীতিমালা সেইটা, মানে নীতিমালাগুলো কি কি, যেমন ধরেন খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আলোচনা করে। সাধারণ যে বিষয়গুলো আমরা জানি, খাজনাটা কি, মজুরি কি, সুদ কি, মুনাফা কি, আমরা জানি মুনাফা কি কোনো আপনার উৎপাদিত পণ্য তার থেকে বেশি যখন আপনি বিক্রি করবেন সেটা মুনাফা। সুদটা কি এটা আমরা জানি। এই সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপকীয় অর্থনীতি কি করে, ওই সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে না। ব্যবস্থাপকীয় অর্থনীতি আলোচনা করে অর্থনীতির নীতিমালার বাস্তব প্রয়োগ কেমন হবে, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এইগুলোর বাস্তব প্রয়োগটা কি, এইগুলো আহ, ব্যবস্থাপক অর্থনীতির সেই প্রয়োগ ক্ষেত্রটা হচ্ছে ওর আলোচ্য বিষয়। তাহলে আমরা সাধারণ অর্থনীতি এবং ব্যবস্থাপক অর্থনীতির যে আলোচ্য বিষয় সেটা আমরা বুঝতে পারলাম। এবার বিষয়বস্তুটা দেখেন, ব্যষ্টিক ও সমষ্টিক উভয় অর্থনীতি সাধারণ অর্থনীতির আলোচ্য বিষয়বস্তু। বুঝতে পারছেন? আর ব্যবস্থাপক অর্থনীতি শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে ঘিরে আবর্তিত। 2 নম্বরটা কি বলছে দেখেন, সাধারণ অর্থনীতি ব্যষ্টিক এবং সমষ্টিক উভয় অর্থনীতি নিয়ে আলোচনা করে। ঠিক আছে, আর ব্যবস্থাপকীয় অর্থনীতিটা শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে নিয়ে আলোচনা করে। তাহলে এই বিষয়বস্তুটা কিন্তু বুঝতে হবে, একটা হচ্ছে ব্যষ্টিক ও সমষ্টিক উভয়, মানে সবকিছু নিয়ে সাধারণভাবেও আলোচনা করে, মৌলিক কথাগুলো বলে। আর ব্যবস্থাপক অর্থনীতি শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে ঘিরে আবর্তিত। এখন ব্যষ্টিক আর সমষ্টিক অর্থনীতিটা কি তা আমাদের একটু জানা দরকার। দেখেন, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, ক্ষুদ্র প্রতিষ্ঠান, ক্ষুদ্র বাজারের চাহিদা যোগান, আপনার ব্যক্তিগত চাহিদা, আপনার ছোট্ট একটা বাজারের চাহিদা, আপনার নিজস্ব হোমমেড প্রোডাক্টের চাহিদা, অথবা আপনি বাজারে সাধারণ যোগান চাহিদা, মূল্য নির্ধারণ, সম্পদ বন্টন, সবকিছু হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির আওতাভুক্ত, মাইক্রো ইকোনমিক্স। ঠিক আছে। আচ্ছা, আর সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্সটা কি? এটা হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রানীতি, রাজস্ব নীতি বলেন, এগুলো কি আপনার লাগে? আপনার মুদির দোকানে প্রভাব ফেলে, আপনার ব্যক্তিগত ইনকামে প্রভাব ফেলে, আপনার হোমমেড ইনকামে প্রোডাক্টের উপর প্রভাব ফেলে। ওইগুলো রাষ্ট্রীয় মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রানীতি, রাজস্ব নীতি। কিন্তু সাধারণভাবে আমরা হিসাবে আনি না এগুলো, এগুলো আমরা তোয়াক্কা করি না। ঠিক আছে, এইভাবে আপনি বিষয়টা বোঝেন সমষ্টিক এবং ব্যষ্টিক অর্থনীতি মূলত কি। তাইলে সাধারণ অর্থনীতিটা ব্যষ্টিক এবং সমষ্টিক উভয় অর্থনীতিকে অন্তর্ভুক্ত করে ওর আলোচনার মধ্যে। সাধারণ মানে কমন, সাধারণ মানে একবারে নর্মাল না, কমন জিনিস। আর ব্যবস্থাপক অর্থনীতি হচ্ছে সাধারণ অর্থনীতির একটা অংশ, সেটা আবার কি করে, শুধুমাত্র ব্যষ্টিক অর্থনীতির তথ্য এবং প্রয়োগকে ঘিরে আবর্তিত। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন 3 নম্বরে কি বলছে, আয়ের বন্টন। সাধারণ অর্থনীতিতে ভূমির খাজনা, মজুরি, সুদ, মুনাফা প্রভৃতি সব উপকরণ ভিত্তিক আয়ের বন্টন নিয়ে আলোচনা করা হয়। সাধারণ অর্থনীতিতে খাজনা, মজুরি, সুদ, মুনাফা ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা করে।
এইসব বিষয় তো মাধ্যমে আয়ের বন্টন হয়, সেই বিষয় নিয়ে আলোচনা করে। আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে, মূলত মুনাফা সংক্রান্ত তথ্য এবং বিশ্লেষণে বেশি ও আগ্রহী। তার মানে ব্যবস্থাপনার মাধ্যমে একটা প্রতিষ্ঠান চলে, একটা প্রতিষ্ঠান তার পণ্য বিক্রি করে, ঠিক আছে, এই জন্য সে সবসময় তার মুনাফা সংক্রান্ত তথ্য এবং যে বিশ্লেষণটা আছে সেটা নিয়ে আলোচনা করে। আর সাধারণ অর্থনীতি তারা কি করে, শুধুমাত্র মুনাফা নিয়ে আলোচনা করে না, সুদ, মজুরি, খাজনা, বাকি সবকিছু নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এবার দেখেন 4 নম্বরে কি আছে, উদ্দেশ্য। নিরপেক্ষভাবে চলকগুলোর সম্পর্ক বিশ্লেষণ করে এবং নির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে না। এই চলকটা কি, নিরপেক্ষভাবে চলকগুলোর সম্পর্ক বিশ্লেষণ করে মানে হচ্ছে এখানে যদি আপনি ধরেন ভূমির খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এগুলো চলক, কার চলক, সাধারণ অর্থনীতির চলক। ঠিক আছে, এই চলকগুলোর বিশ্লেষণ করে এবং নির্দিষ্ট উদ্দেশ্য নির্ধারণ করে না, সাধারণভাবে সে বিশ্লেষণ করে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ব্যবস্থাপক অর্থনীতিতে কি করে, ব্যবসায়ের মূল লক্ষ্য যেমন মুনাফা সর্বাধিকরণ, যেটা আমরা একটু আগে বললাম যে ব্যবস্থাপকীয় অর্থনীতিটা মুনাফা সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করে। এখানে ব্যবস্থাপক অর্থনীতির উদ্দেশ্য হচ্ছে কি, ব্যবসায়ের মুনাফা কিভাবে বাড়ানো যায় সেটা একটা উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার সাধারণ অর্থনীতির চরিত্রটা কেমন। সাধারণ অর্থনীতি বর্ণনামূলক, অনেক বিষয় বর্ণনা করে, যেমন সুদ কি, মজুরি, খাজনা, এগুলো আহ বিভিন্ন ধাপে ধাপে সুদ, খাজনা, মজুরি এগুলো কিভাবে অর্জন করা যাবে, কিভাবে এগুলো গ্রহণ করা হবে, বিভিন্ন রুলস, বিভিন্ন নিয়ম নীতি, সংজ্ঞা, এগুলো বিশ্লেষণ করে বর্ণনা দেয়। আর ব্যবস্থাপক অর্থনীতিটা কি করে, উদ্দেশ্যমূলক, অর্থাৎ নির্দিষ্ট উদ্দেশ্যে পরিচালিত হয়। আপনারা কিন্তু বুঝবেন, সাধারণ ব্যবস্থাপনা অর্থনীতি বুঝতে হবে কিন্তু উদ্দেশ্য মানে ওই যে বললাম মুনাফা সর্বাধিকরণ, অথবা প্রতিষ্ঠানের প্রোডাক্ট বিক্রি, অথবা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি। ওই ব্যবস্থাপকীয় অর্থনীতির উদ্দেশ্য এটা উদ্দেশ্যমূলক, আর এটা বর্ণনামূলক। 5 নাম্বার গেল। 6 নাম্বারে কি আছে, তথ্য ব্যবহার। দেখেন সাধারণ অর্থনীতিটা কি করে, অতীত পরিসংখ্যান বিশ্লেষণ করে তথ্য, অতীতের সুদ কেমন ছিল, বা সুদের হার কেমন ছিল, বা খাজনা, মজুরি অতীতে কেমন ছিল, এই বিষয়গুলো অতীতে যে পরিসংখ্যানটা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেটা ব্যবহার করে সাধারণ অর্থনীতি। আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে, অতীত তথ্য ব্যবহার, এটাও ব্যবস্থাপক অর্থনীতিও করে, তবে করলে কি হয়, করলে কি মানে ওর কাজটা কি, অতীত তথ্য ব্যবহার করে ভবিষ্যতের পরিস্থিতি কেমন হবে, অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিস্থিতি অনুকূলে কেমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে তা নির্ধারণ করে। আপনি কথা বুঝতে পারছেন? তথ্য ব্যবহারের দিক থেকে পার্থক্যটা আমি একটু আবার বলি। সাধারণ অর্থনীতি অতীত পরিসংখ্যান বিশ্লেষণ করে তথ্য তৈরি করে, আর ব্যবস্থাপক অর্থনীতি কি করে, অতীত তথ্যের ভিত্তিতে ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে যাবে, ঠিক আছে, কেমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, সেইটা ভবিষ্যৎ পরিস্থিতির অনুকূল বিবেচনা করে সিদ্ধান্ত নেয়। তাহলে আমরা সাধারণ অর্থনীতি, ব্যবস্থাপক অর্থনীতির মধ্যে 6টা পার্থক্য এখানে আছে। এই 6টা পার্থক্য কিন্তু একটু বারবার বুঝতে হবে, পড়তে হবে। সেকেন্ড সেমিস্টারের প্রশ্নগুলো মুখস্থ করা মানে বোঝা, লেখা সহজ, এবং খুব নিখুঁত ভাবে লিখে দেওয়া সহজ। কেন জানেন? কারণ এখানে ওই যে মানব সম্পদের মতন, মৌলিক ব্যবস্থাপনার মতন শুধুমাত্র বড় বড় মানে প্রশ্ন নাই, এখানে বড় প্রশ্ন আছে, 4 পৃষ্ঠার প্রশ্ন আছে একটা, অনেকগুলো, কিন্তু সেটাকে আপনি 1 পৃষ্ঠার মধ্যে নিয়ে আসবেন, নোটে আনা হয়েছে। কিন্তু আমি বড় প্রশ্ন বলতে কোনটা বোঝাচ্ছি, মনে করেন যে আসলো মানব সম্পদ নির্বাচনের ধাপগুলো বর্ণনা করো, অথবা আসলো সংগঠনের বৈশিষ্ট্য লিখো। হ্যাঁ, এই যে ইয়েগুলো, এগুলো কিন্তু অনেক সময় 10টা 8টা পয়েন্টস লিখতে হয়, এবং একই কথা বারবার, ঝামেলা হয় প্রথম সেমিস্টারের বিষয়গুলো। আর এইখানে আপনার একেবারে টেকনিক্যাল বিষয়গুলো আপনি এখানে পড়বেন, যা পড়বেন তাই লিখে আসবেন যদি মনোযোগ দিয়ে পড়েন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই পার্থক্য পেলাম কয়টা, 6টা। কি কি? 1 নম্বর হচ্ছে আলোচনার কাঠামো। আপনাকে একটা কথা বলে রাখি, আপনি সাধারণ এবং ব্যবস্থাপনা অর্থনীতি আর একটা পার্থক্য আপনি ঢুকাইতে পারেন, সেটা হচ্ছে কি, সংজ্ঞা। ঠিক আছে, সংজ্ঞাটা সাধারণত ওই সাধারণ অর্থনীতির সংজ্ঞার মধ্যে আছে, ব্যবস্থাপক অর্থনীতির সংজ্ঞার মধ্যে আছে বিদায় আমি একটু নোটের আকারটা ছোট করার জন্য আমি এখানে কিন্তু একটা এতটুকু লাইনটা বাড়াইনি। বুঝতে পারছেন আমার কথা? আপনারা ওখান থেকে ঢুকাই দিবেন। তাহলে এই প্রশ্নটা সবার হয়েছে, পারবেন তো? আমি মোহাম্মদ, আপনি তো কথা বলতে পারবেন, আপনি তো মিউট করা নাই। আমি অ্যালাউ টু স্পিক দিলাম আপনাকে, আপনি করবেন কি, আপনার সামনে যে স্পিকারটা আছে ওটা দেখেন মিউট হওয়া আছে, মিউট, অটোমেটিক মিউট থাকে, ওটাকে আপনি চাপ দেন, তাহলে আনমিউট হয়ে গেলে আপনি কথা বলতে পারবেন।
আমি তো চেক করে দেখলাম তো অনেক আগে আনমিউট করা আপনাকে, আমি মিউট করে রাখিনি এখান থেকে। ঠিক আছে, তাহলে রিদওয়ান ভাই আসছেন, থ্যাংক ইউ। তাহলে একটা প্রশ্ন কিন্তু আমাদের হলো আজকে। আমরা আর একটা প্রশ্ন করি, সেটা কি? ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির পার্থক্য ও পারস্পরিক সম্পর্ক। পার্থক্য পড়বো, সম্পর্ক পড়বো। দেখেন, প্রথমে পার্থক্য 7টা, সম্পর্কটা আছে মাত্র 4টা। এই দুটা প্রশ্ন একসাথে আসতে পারে, তবে আলাদাভাবে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, একসাথে আসলে আপনি একটু ছোট মোটো করে লিখবেন, আলাদা করে আসলে যেভাবে আছে সেভাবে লিখবেন। এবার ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতিটা কি, এই মাত্র কিন্তু আমি ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি কি এক কথায় বলার চেষ্টা করছি। এবার আমরা আসেন একটু ডিটেলস পড়ার চেষ্টা করি। ব্যষ্টিক অর্থনীতি বা মাইক্রো ইকোনমিক্সটা কি, এটার সংজ্ঞাটা কি দেখেন। এটি অর্থনীতির ক্ষুদ্র একক, যেমন ব্যক্তি, প্রতিষ্ঠান, উৎপাদক, ভোক্তার আচরণ বিশ্লেষণ করে। আমি একটু আগে বললাম না যে আয় ব্যয় থেকে শুরু করে, আপনার নিজস্ব আয় ব্যয় থেকে শুরু করে আপনার হোমমেড প্রোডাক্ট, মুদি দোকান, এই ছোটখাটো বিষয়গুলো, অথবা আপনার এলাকার বাজারের যে উৎপাদন ব্যবস্থা, ভোক্তার মানে চাহিদা যোগান, ঠিক আছে, এইগুলো, ভোক্তার আচরণ, এগুলো বিশ্লেষণ করে ব্যষ্টিক অর্থনীতিটা, মাইক্রো ইকোনমিক্সটা। ঠিক আছে, আর সমষ্টিক অর্থনীতিটা ম্যাক্রো ইকোনমিক্স। এটা কি করে? এটা অর্থনীতির সামগ্রিক বা সার্বিক অবস্থা, যেমন জাতীয় আয়, মানে আপনার আয় নিয়ে আলোচনা করে না, একজন ব্যক্তির আয় নিয়ে আলোচনা করে না। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি তো আপনার ইস্যু না, এটা জাতীয় ইস্যু, যদিও আপনি তার দ্বারা প্রভাবিত হবেন। বেকারত্ব, এটা শুধু আপনি বেকার সেটাই কিন্তু একটা ইস্যু না, বেকারত্বটা পুরো জাতীয় ভিত্তিক একটা সমস্যা। এই মাইক্রো ম্যাক্রো ইকোনমিক্সটা কি করে? এই সব বড় বিষয়গুলো আলোচনা করে, জাতীয় অর্থনৈতিক বিভিন্ন সূচক নিয়ে আলোচনা করে। আর ব্যষ্টিক অর্থনীতি বুঝলেন, তাহলে সংজ্ঞা 1 নম্বর কিন্তু পার্থক্যটা হয়ে গেল আপনাদের। আচ্ছা, এবার দেখেন 2 নাম্বারটা কি, আলোচ্য ক্ষেত্র। মানে ব্যষ্টিক অর্থনীতি আলোচ্য ক্ষেত্রটা কি? চাহিদা, সরবরাহ, উৎপাদন, খরচ, মূল্যের গঠন, আয় বন্টন, এগুলো মুখস্থ করতে হবে। আর সমষ্টিক অর্থনীতির আয়ের ক্ষেত্র, আলোচ্য ক্ষেত্র কি? জাতীয় আয়, সম্মিলিত চাহিদা এবং সরবরাহ। আপনার চাহিদা না, সম্মিলিত চাহিদা সরবরাহ, মুদ্রানীতি, রাজস্ব নীতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি। শুধু এই এই শব্দগুলো মুখস্থ করলে এগুলো এখানেও ব্যবহার করবেন, এইখানেও ব্যবহার করবেন। ঠিক আছে, গেল 1 এবং 2 হলো। 3 নম্বরে কি আছে? বিশ্লেষণ পদ্ধতি। দেখেন, ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতিটা যে বিশ্লেষণটা করে অর্থনীতি নিয়ে, তার একটা নিজস্ব বিশ্লেষণ পদ্ধতি আছে, বুঝতে পারছেন? সেই নিজস্ব বিশ্লেষণ পদ্ধতিটা হলো আংশিক ভারসাম্য বা পার্শিয়াল, আর এই পাশে হচ্ছে সামগ্রিক বা জেনারেল বা সাধারণ, যেটা কমন, হ্যাঁ, সেইটা সবকিছু মিলে ওর যে পদ্ধতিটা। ঠিক আছে, শব্দ করতেছ। আচ্ছা, আচ্ছা, দেখেন, আংশিক ভারসাম্য বা পার্শিয়াল ইকুইলিব্রাম, এটা কি? আমি একটু সংজ্ঞাটা আপনাদের একটু বোঝার চেষ্টা করি, আংশিক ভারসাম্যটা না বুঝলে আমরা পড়তে পারবো না। দেখেন, এটা আংশিক ভারসাম্য অর্থনীতির একটা বিশ্লেষণ পদ্ধতি বা একটা
চলক বা অর্থনীতি বোঝার একটা বিষয়। ঠিক আছে, এখানে দেখেন, ধরেন কোন একটা বাজার বা খাতের যে ভারসাম্যটা, সেটাকে আপনি আলাদাভাবে পৃথকভাবে যদি বিশ্লেষণ করেন এবং ধরে নিলেন যে অন্যান্য যে খাতগুলো আছে সেগুলো সব মানে পরিবর্তন হবে না বা সেগুলো চেঞ্জ, যেমন ধরেন একটা এক্সাম্পল, চাহিদা এবং যোগান। আপনার প্রোডাক্টের চাহিদা ঠিক রাখতেছে, সরি, যোগানটা ঠিক রাখতেছেন এবং কাস্টমারের বাজারের চাহিদা সেটার উপর ভিত্তি করে দামটা নির্ধারণ করে দিলেন। সেইটা আপনি যে ভারসাম্যটা এইটার প্রেক্ষিতে চাহিদা এবং যোগানের ভিত্তিতে, সেটা হচ্ছে আংশিক ভারসাম্য। অর্থাৎ এখানে আপনি ভবিষ্যতে দ্রব্যের দাম বাড়তে পারে বা সামনে বন্যা আসতেছে, অথবা আপনার কাঁচামালের পণ্যের দাম বেড়ে যেতে পারে, আপনার উৎপাদন খরচ সামনে বাড়বে, বা কোনো একটা বিষয়ে আপনার হয়তো মানে অন্য কোনো সূচক বিবেচনায় না নিয়ে শুধুমাত্র আপনি সামান্য কোনো কিছু সূচক অথবা যে কোনো একটি মাত্র সূচক বা দুটি সূচক বিবেচনায় নিয়ে যদি আপনি অর্থনীতির কোনো বিষয় বিশ্লেষণ করেন, তাহলে সেটি হচ্ছে আংশিক ভারসাম্য। ঠিক আছে, বা পার্শিয়াল ইকুইলিব্রিয়াম। ওকে, এবার দ্বিতীয়টা কি দেখেন, আর সাধারণ ভারসাম্যটা কি? এখানে আপনি যখন অর্থনীতির একটা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, তখন পুরো অর্থনীতিতে বা পুরো বাজারে যে সকল সূচক আছে সবকিছু বিবেচনায় নিয়ে যদি আপনি কোনো বিশ্লেষণ করেন আপনার সেই অর্থনৈতিক সেই বিষয়টা নিয়ে, তাহলে আপনি এটাকে বলতে পারেন যে সবকিছু বিবেচনায় নিয়ে আপনি করলেন, সেটাই হচ্ছে সাধারণ ভারসাম্য। বুঝতে পারছেন? সাধারণ বলতে কিন্তু নর্মাল না, সাধারণ বলতে কমন বিষয় বোঝানো হয়েছে, কমন। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দেখি কি আছে এখানে। বিশ্লেষণ পদ্ধতি, ব্যষ্টিক অর্থনীতির বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে আংশিক ভারসাম্য বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে, আর সমষ্টিক অর্থনীতিটা কি করে? সামগ্রিক ভারসাম্য বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করে। 1, 2, 3 বুঝলেন। এবার চলকের আচরণটা আমরা একটু দেখি। এখানে সমষ্টিগত চলকগুলো স্থির ধরে ব্যষ্টিক চলকের বিশ্লেষণ করা হয়। আমরা পড়তেছি কি দেখেন, মনে রাখার ফর্মুলাটা বের করি, ব্যষ্টিক অর্থনীতি পড়তেছি, তাহলে এখানে সমষ্টিগত বা সমষ্টিক অর্থনীতির চলকগুলোকে স্থির ধরবেন, মানে ওগুলো কোনো প্রকার আপনার অর্থনীতিতে প্রভাব ফেলবে না, এটা ধরলেন। ধরে ব্যষ্টিক চলকের যে বিশ্লেষণ, মানে ব্যষ্টিক অর্থনীতির বেলায় ওর ব্যষ্টিক চলকের বিশ্লেষণটা আপনি করলেন। আর এই বিপরীতে কি করবেন? ব্যষ্টিক চলকগুলোকে আপনি স্থির ধরে সমষ্টিগত চলককে বিশ্লেষণ করলেন। চলকের আচরণটা আপনি বুঝতে পারছেন? 1, 2, 3, 4, চারটা, 4 নাম্বারটা কিন্তু এখানে এই ব্যষ্টিক অর্থনীতির চলককে স্থির ধরে এই ব্যষ্টিককে আপনি, সরি, সমষ্টিকে আপনি স্থির ধরে ব্যষ্টিক বিশ্লেষণ করবেন, আর এখানে ব্যষ্টিক চলকগুলোকে স্থির ধরে সমষ্টিগত চলকে আপনি বিশ্লেষণ করবেন। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4। ওকে, এবার 5 নম্বর দেখেন, প্রধান লক্ষ্য। কার প্রধান লক্ষ্য? ব্যষ্টিক অর্থনীতির। ব্যক্তি বা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং সম্পদের বন্টন দক্ষতা বিশ্লেষণ। ব্যক্তি বা প্রতিষ্ঠানের, এখানে ব্যষ্টিক অর্থনীতি শুধুমাত্র যে ব্যক্তির, ক্ষুদ্র ব্যক্তির ইয়া করে তা কিন্তু না, আমরা কিন্তু সংজ্ঞায় বলছি যে প্রতিষ্ঠান, উৎপাদক, ভোক্তা। ঠিক আছে, মানে একটা প্রতিষ্ঠানের, বড় একটা প্রতিষ্ঠান, তার যে উৎপাদন, তার যে উৎপাদন ব্যবস্থা বা তার যে চাহিদা যোগানের ভারসাম্য, এটাও কিন্তু ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আবার আপনি ব্যক্তি হিসেবে আপনার ব্যক্তিগত ইনকামও কিন্তু ব্যষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয়। আর সমষ্টিটা কি? অনেক প্রতিষ্ঠান, অনেক জনগণ মিলে পুরো রাষ্ট্রের বিষয়টা হচ্ছে সমষ্টি। তাহলে এখানে প্রধান লক্ষ্যে কি বলছে? ব্যক্তি বা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং সম্পদ বন্টনের দক্ষতা বিশ্লেষণ করে। আর সমষ্টিক অর্থনীতিতে কি করে দেখেন, বাম পাশে দেখেন, জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা এবং কর্মসংস্থান ও প্রবৃদ্ধি অর্জন নিয়ে আলোচনা করে। ঠিক আছে, এবার ব্যষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গিটা কি? ক্ষুদ্র বা একক ব্যক্তি ভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক। ঠিক আছে, আর সমষ্টিক অর্থনীতির দৃষ্টিভঙ্গি হচ্ছে সার্বিক বা সামগ্রিক, অ্যাগ্রিগেট বেস। ঠিক আছে, বা ইন্ডিভিজুয়ালিস্টিক। এইটা কোনটা? ব্যষ্টিক। এবার দেখেন প্রয়োগ ক্ষেত্রটা কি? মূল্য নির্ধারণ, উৎপাদনের ব্যয় বিশ্লেষণ, চাহিদা এবং সরবরাহ মডেল। এইটা হচ্ছে কার প্রয়োগ ক্ষেত্র? ব্যষ্টিক অর্থনীতির প্রয়োগ ক্ষেত্র। আর সমষ্টিক অর্থনীতির প্রয়োগ ক্ষেত্র হচ্ছে জাতীয় আয় নির্ধারণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক রাজস্ব নীতির প্রভাব। ঠিক আছে, কারণ সরকার কি করে? সরকার কিন্তু একটা কোম্পানি কন্ট্রোল করে না, একটা ব্যক্তির অর্থনীতি দেখে না, সরকার দেখে পুরো জাতীয় অর্থনীতি, দেখে তার প্রভাবটা ব্যক্তির উপর গিয়ে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা 1 থেকে 7 পর্যন্ত পার্থক্য বুঝতে পারলাম। এবার আমরা সম্পর্কগুলো পড়বো। দেখেন 4টা সম্পর্ক। 1 নম্বর সম্পর্ক কি? ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক, একটা একটা ছাড়া চলতে পারে না। যেমন ব্যক্তি পর্যায়ে খরচের পরিবর্তন হলে সামগ্রিক ভোগ বা চাহিদার পরিমাণে পরিবর্তন আসে। ব্যক্তি পর্যায়ে, যেমন আপনি খরচ কমাই দিলেন, আমিও খরচ কমাই দিলাম, তাহলে পুরোপুরি জাতীয় পর্যায়ে খরচ কমে যাবে না?
একটা প্রোডাক্ট আপনি বিক্রি ছেড়ে দিলেন, আমি ছেড়ে দিলাম, একজন একজন করতে সাথে সাথে অনেক মানুষ যখন ছেড়ে দিবে তখন কিন্তু প্রভাব পড়বে। যেমন আমরা এই যে কিছুদিন আগে যে কোকা কোলার বিক্রয়ের যে প্রভাবটা, ওটা কিন্তু জাতীয় ভাবে কিন্তু উৎপাদন বন্ধ করে নাই কোকা কোলা, বা সরকারও কিন্তু ওদের ব্যান করে নাই। আপনি আমি এরকম অনেক মানুষ ওইটা যখন কিনলো না তখন কিন্তু ওরা হিমশিম খেয়ে যাচ্ছিল, ঠিক না? তাইলে এখানে মূল কথাটা কি, ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক। কিভাবে পরিপূরক বুঝলেন? এবার দেখেন ব্যষ্টিক অর্থনীতির সমষ্টিক প্রভাবটা কি। একজন ভোক্তার আয় বা ব্যয়ের পরিবর্তন হয়তো সামগ্রিক অর্থনীতির প্রভাব ফেলে না, কিন্তু সমাজের অধিকাংশ ভোক্তার আয় ব্যয়ে পরিবর্তন ঘটলে তা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ফেলে কিনা বলেন? আপনার আয় কমে গেছে, জাতীয় অর্থনীতি কি গরিব হয়ে গেছে? হয় নাই। ওটা আপনি আপনি একবারে মানে মাথা পিছু আয়ের বিবেচনায় আসবেন না, ওটা আপনি হয়তো থাকবেন কিন্তু ওর প্রভাব ফেলতে পারবেন না আপনি। আর যদি দেখা যাচ্ছে পুরো একটা এলাকা, পুরো একটা জেলা, পুরো একটা শ্রেণীর আয় কমে গেছে, চাকরি নাই, উৎপাদন নাই, তাহলে কি হবে? পুরো জাতীয় অর্থনীতিতে সেটা প্রভাব ফেলবে এই সূচকটা। 3 নম্বরে কি আছে? তার মানে ব্যষ্টিক এবং সমষ্টিকের সম্পর্ক 2 নম্বর পয়েন্টের ভিত্তিতে আমরা করতে পারবো। 3 নম্বরে কি আছে? নীতি নির্ধারণে উভয়ের প্রয়োজন। অর্থনৈতিক নীতি নির্ধারকরা শুধুমাত্র একটি নিয়ে অর্থাৎ সমষ্টিক তথ্য নিয়ে বিবেচনায় যদি নেন, ক্ষুদ্র এককের উপর তার প্রভাব বোঝা সম্ভব হয় না। আবার শুধু যদি ব্যষ্টিক সিদ্ধান্ত বিশ্লেষণ করে তাহলেও সামগ্রিক ফল পাওয়া যায় না। তাই নীতি নির্ধারণে কিসের প্রয়োজন বলেন তো? উভয় বিশ্লেষণের প্রয়োজন। এটা একটা সম্পর্ক। 3 নম্বর সম্পর্ক কি? তত্ত্বগত ভিত্তির আন্তঃ সম্পর্ক। যেমন ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আয় বন্টনের সমস্যা বোঝা যায়, যা জাতীয় আয়ের ক্ষেত্রে মানে সমষ্টিক চলকের ক্ষেত্রে সমতা বা বৈষম্যের বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। যেমন ব্যষ্টিক অর্থনীতি মানে কি? আপনার আয় ব্যয়, এটা তো ব্যষ্টিক অর্থনীতি। তাহলে আপনার আয় যদি না থাকে তাহলে ওটা ব্যষ্টিক অর্থনীতির মাধ্যমে আপনার সমস্যা আমরা বুঝলাম। এখন এই আপনার আয় নাই, এটা কিন্তু প্রকারান্তরে জাতীয় অর্থনীতির একটা ক্ষুদ্র অংশ আপনি, ঠিক আছে? সমষ্টিক অর্থনীতিতে আয়ের যে বৈষম্যটা, আপনার আয় নাই, আরেকজনের আয় অনেক অনেক টাকা, সে টাকা রাখার জায়গা পাচ্ছে না, এই যে বৈষম্যটা, এটা কিন্তু বুঝতে গেলে আপনি একটা উপাদান, আমি একটা উপাদান, এবং আমরা সমষ্টিক অর্থনীতির ছোট ছোট উপাদান, আমরা আমাদের মাধ্যমেই কিন্তু জাতীয় সমষ্টিক চলক বিশ্লেষণ হবে। বুঝতে পারছেন? তাইলে 4টা যে সম্পর্ক আমরা ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির, বুঝি নাই আমরা নাকি বুঝতে পারছি বলেন? আচ্ছা, যদি জি জি, থ্যাংক ইউ। একেবারে সহজ, কিন্তু খুব সহজ। আমরা অর্থনীতি মোটামুটি যারা পড়ছেন আগে তারা একবার এই সাবজেক্টটা কিন্তু খুব কঠিন না। এবার একটা প্রশ্ন আছে, দেখেন, অর্থনীতির মৌলিক সমস্যা। এই প্রশ্নটা পড়লে আমাদের আজকে ক্লাস শেষ হবে। আমরা অর্থনীতি 9-10 থেকে অর্থনীতি থাকে, ঠিক আছে? যারা আর্টসে ছিলাম তারা আমরা অর্থনীতি সামাজিক বিজ্ঞানে পড়ছি, যারা কমার্সে পড়ছেন তারা ফুল অর্থনীতি পড়ছেন, ইন্টারমিডিয়েটে, অনার্সে বিভিন্ন জায়গায় অর্থনীতি থাকে। সমাজ বিজ্ঞান বিভাগে যারা পড়ছে তাদের অর্থনীতির 100-200 সাবজেক্ট এমনিতেই থাকে অনার্সে, ঠিক আছে? আমি অনার্সে পড়ছি, মাস্টার্সে পড়ছি অর্থনীতি, ঠিক আছে? তাহলে দেখেন এখানে তখন আমরা কি পড়তাম? অর্থনীতির মৌলিক সমস্যা বলতে আমাদের এক বাক্যে আমরা একটা সংজ্ঞা পড়তাম। দেখেন, হোয়াট ইজ প্রডিউস, হাউ ইজ প্রডিউস, এবং এন্ড ফর হুম টু প্রডিউস, অর্থাৎ কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই প্রশ্নটা, এই সংজ্ঞাটা, এটা একটা সংজ্ঞা অর্থনীতির, এই সংজ্ঞাটাই হচ্ছে অর্থনীতির সমস্যা, ঠিক আছে? অর্থনীতি একটি সিদ্ধান্ত ভিত্তিক শাস্ত্র। সমাজের চাহিদা অসীম হলো সম্পদ সীমিত হওয়ায় আমাদের প্রতিনিয়ত সিদ্ধান্ত নিতে হয়। কি সিদ্ধান্ত? কোন সম্পদ কোথায় কিভাবে কার জন্য ব্যবহার করব, এই সিদ্ধান্ত প্রক্রিয়া থেকে অর্থনীতির সমস্যাগুলো আসে। আমাদের কিন্তু বলছে অর্থনীতির সমস্যা কিন্তু অনেক, আমাদের কিন্তু বলছে মৌলিক সমস্যা আলোচনা করতে। 3টা সমস্যা। একটা কি? কি উৎপাদন করা হবে, মানে আপনি কোন পণ্য উৎপাদন করবেন। এমন কোন পণ্য উৎপাদন করবেন না যা আমাদের সমাজে চলে না, আপনার বিক্রি হবে না, একেবারে কাঁচামাল গুলো একেবারে মানে অপচয় হয়ে যাবে, ঠিক আছে? এমন পণ্য উৎপাদন করতে হবে যা দেশে দরকার, বিদেশে দরকার, দেশের সামরিক খাতে দরকার, শিক্ষা খাতে দরকার, স্বাস্থ্য খাতে দরকার, কৃষি খাতে দরকার, এগুলো উৎপাদন করবেন। আরেকটা হচ্ছে কিভাবে উৎপাদন করবেন। আমরা জানি যে আমাদের উৎপাদনের উপকরণ 4টা। আমরা অর্থনীতিতে কিন্তু এটাও পড়ছি, কি পড়ছি? 4টা উপকরণ। একটা কি? শ্রম, মূলধন, প্রযুক্তি, এগুলো। তারপরে আপনার আরো অনেক বিষয় আছে অর্থনীতির উপাদান। মৌলিক উপাদান 4টি। এখন আমরা এখানে দেখবো একটা জিনিস, যে কিভাবে উৎপাদন করব আমরা। আমার উৎপাদনের ক্ষেত্রে কি কি উপকরণ ব্যবহার করব। আমরা শ্রম থাকবে, এখানে মানুষ থাকবে, মূলধন থাকবে, ঠিক আছে, প্রযুক্তি থাকবে, ভূমি থাকবে, বুঝতে পারছেন? এরপরে কাঁচামাল থাকবে, এগুলো তো উপাদানের মধ্যে পড়ে। উৎপাদনের এই যে পদ্ধতিটা, এইটা কিন্তু একটা সমস্যা। আপনি একটা প্রোডাক্ট আইডিয়া করলেন, কিভাবে উৎপাদন করবেন,
ভূমি লাগবে, মানুষ লাগবে, এটা একটা সমস্যা না? এগুলো জোগাড় করলে সমস্যা সমাধান হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর বলছে কার জন্য উৎপাদন করবেন। উৎপাদন হয়ে গেল, কি উৎপাদন করবেন? কলম উৎপাদন করবেন। কিভাবে উৎপাদন করবেন? কলমের মেশিন নিলেন, কাঁচামাল নিলেন, কালি নিলেন। এখন কার জন্য উৎপাদন করবেন? লোকজন নিলেন। কার জন্য উৎপাদন করবেন? শিক্ষার্থীদের জন্য, যারা লেখে তাদের জন্য, ঠিক না? এখন কার জন্য উৎপাদন করবেন এর মধ্যে আবার অনেক বিষয় আছে, যেমন ধনী গরিব আছে। আপনি কি ধনীদের জন্য করবেন না গরিবদের জন্য করবেন? বাজারে কি ধনী গরিব সবার জন্য পণ্যের মূল্য ঠিক থাকবে কিনা? সমাজতান্ত্রিক ব্যবস্থায় উৎপাদন কার জন্য করা হবে? একরকম সমতা ভিত্তিক, সবার জন্য উৎপাদন করা হয়। আর পুঁজিবাদী ব্যবস্থায় উৎপাদন যার টাকা আছে তার জন্য। অনেক প্রোডাক্ট পুঁজিবাদী ব্যবস্থায় যার টাকা আছে সেই কেবল কিনতে পারে, বাকিরা কোনোদিনও কিনতে পারে না। ঠিক আছে, তাহলে কার জন্য উৎপাদন করতেছেন? পুঁজিবাদী ব্যবস্থায় অনেক প্রোডাক্ট উৎপাদন হয় ধনিক শ্রেণীর জন্য, এলিট শ্রেণীর জন্য। ঠিক আছে, এই কথাগুলো লিখে, এই যে আমি যা বললাম এই কথাগুলো লিখে, এইগুলো আপনি বা আরো যা যা আছে লিখে আপনি প্রশ্নটা লিখবেন। ঠিক আছে, বানাইয়া দেখেন কার জন্য উৎপাদন করা হবে, কি আছে, কে ভোগ করবে, আয়ের ভিত্তিতে কে কোন পণ্যের অধিকারী হবে, ধনী গরিবের মধ্যে ভোগের ভারসাম্য থাকবে কিনা, বাজার ভিত্তিক অর্থনীতিতে যাদের আয় বেশি শুধু কি তারাই বেশি পণ্য কিনবে। সমাজতান্ত্রিক ব্যবস্থায় এই বন্টন আরো সমতা ভিত্তিক করার চেষ্টা করা হয়েছে। এই সমস্যার সমাধান নির্ভর করে আয় পুনর্বন্টনের নীতি, ভর্তুকি, কর নীতি এবং সামাজিক নিরাপত্তা কাঠামোর উপরে। বুঝতে পারছেন? তাহলে এই প্রশ্নটা পড়লে আপনি একবারে সহজে বুঝতে পারবেন। উপসংহারে কি আছে দেখেন, উপরোক্ত 3টি প্রশ্ন অর্থনীতির সবচেয়ে মৌলিক সমস্যা। উপরোক্ত 3টি প্রশ্ন অর্থনীতির সবচেয়ে মৌলিক সমস্যা। কারণ সম্পদের স্বল্পতা সর্বজনীন, সবার আছে, আপনারও অভাব, আমারও অভাব, রাষ্ট্রের অভাব, এবং চাহিদা অসীম, এবং আপনারও চাহিদা অসীম, রাষ্ট্রেরও চাহিদা অসীম, সবার চাহিদা অসীম। তাই বলা যায় এই যে হোয়াট ইজ প্রডিউস, হাউ ইজ প্রডিউস এন্ড ফর হুম টু প্রডিউস, এই 3টি প্রশ্নের সমন্বিত উত্তরই গড়ে তোলে একটি কার্যকর টেকসই অর্থনৈতিক ব্যবস্থা। আর এই 3টি প্রশ্নের মধ্যে, এই 3টি কথার মধ্যে, 3টি প্রশ্নের মধ্যে কি আছে? অর্থনৈতিক সমস্যা আছে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমাদের কিন্তু প্রথম অধ্যায় হয়ে গেল। এবার আপনারা হয়তো অনেক রাত হয়েছে, আমি বক বক করলাম, আপনারা কেউ মতামত রাখেন না সাধারণত, এই জন্য আমি একা একাই বলে রেখে দিব। সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অধ্যায় হয়ে গেল। ঠিক আছে, আমরা কিন্তু 5টা অধ্যায়ের দুটা অধ্যায় শেষ করে ফেলছি। আগামী ক্লাস থেকে, জি সাধান ভাই, আগামী ক্লাসে আমরা এই ব্যবস্থাপক অর্থনীতির 2য় অধ্যায় পড়বো। দেখেন 2য় অধ্যায় কি কি আছে, চাহিদা কাকে বলে, চাহিদা ফাংশন কি, চাহিদা অপেক্ষক কি, এগুলো কিন্তু গাণিতিক বিষয় না, তবে এখানে চিত্র আছে, সূত্র আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? তবে আমি কিন্তু অনেকটা সহজ করে আনছি বিষয়টা। দেখেন এখানে যে চিত্রটা না দিলেই নয় সেইটা, একটা চিত্র দিয়ে যদি হয়, একটা উদাহরণ দিতে বলছে এখানে, একটা ছকের উদাহরণ দিয়ে দিছি চাহিদার, আর চাহিদা রেখার ক্ষেত্রে একটা রেখা এঁকে দিছি। সবচেয়ে সহজটা মানে এটা এক্সাম্পলটা দিলাম। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এরকম করা হয়েছে। ঠিক আছে, জটিল ব্যাখ্যা কাটছাট করে সহজ করা হয়েছে। তাহলে 2য় অধ্যায়টা একটু আমাদের কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে বোঝা দরকার। ঠিক আছে, 2য় অধ্যায় যদি বুঝতে পারি, 3য় অধ্যায়ও কিন্তু একই কায়দায় যোগান। 2য় অধ্যায় চাহিদা, 3য় অধ্যায় যোগান। চাহিদার যোগানটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই বইয়ের অনেক বড় অংশ বোঝা হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখেন চাহিদা এবং যোগানের স্থিতিস্থাপকতা, মানে ওই 2 এবং 3 বুঝতে পারলে 4 নাম্বারটা সহজ হবে। বুঝতে পারছেন? 4 নম্বরে দেখেন আমি ছোট ছোট করে আনছি, আমরা সহজে বুঝতে পারবো, সমস্যা নেই। এই দেখেন এই প্রশ্নটা অনেক বড়। চাহিদার স্থিতিস্থাপকতা 3টি ভাগে ভাগ করা যায়, অনেক বড়। এটাকে এই যে দেখছেন এক উপসংহার এখানে কিন্তু শেষ। আর চাহিদা নির্ণয় গুলো এটা আলাদা, 2য় অংশ। বড় প্রশ্নকে ছোট করছি। আবার এই যে একটা অনেক বড় প্রশ্ন, কাটছাট করিয়া ছোট করে আনছি, যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। বইতে বোধহয় 4-5 পৃষ্ঠা নিলে এটা ভাই। এখানে দেখেন 1, 2, 3, 4, 1, 5, 5টা তো লিখতে হবে। এই 5টাকে চিত্র, উদাহরণ, সংজ্ঞা ছোট্ট করে নিয়ে আসছি। এই যে একটা অঙ্ক আছে, এটা আর কি। পরে বাজার ভারসাম্য, মোটামুটি অধ্যায়গুলো এটা ওই প্রথম 1 আর 2 অধ্যায় মূলত একটু মানে অঙ্ক চিত্র ব্যাখ্যা নাই, আর বাকি অধ্যায়গুলোতে কিন্তু অঙ্ক আছে, চিত্র ব্যাখ্যা আছে। ঠিক আছে, এই আর কি। তো ঠিক আছে, এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ নেক্সট দিন যাদের পরিসংখ্যানে সমস্যা হয়েছিল তারাও পরিসংখ্যানে থাকবেন। ঠিক আছে, অনেকে আছে পরিসংখ্যান খারাপ, ভাই বোনদের একটু বলে দিন যে আগামী 25 তারিখ থেকে আমরা পরিসংখ্যানের 9ম এবং 10ম বিষয়ের জন্য পরিসংখ্যান ক্লাস আছে, কিন্তু ওখানে তারা যেন থাকে। অনেকের পরিসংখ্যান ঢাকা কলেজ, বাংলা কলেজে অনেকে পরিসংখ্যানে তো ফেল এরকম বলছেন। ঠিক আছে, কাজেই তারা আমাদের সাথে 25 তারিখ থেকে বসবেন। আর আমরা ইনশাল্লাহ এরপর 2য় অধ্যায় পড়বো, ব্যবস্থাপক অর্থনীতি। ঠিক আছে, 2য় অধ্যায় পড়ার পরে আবার 3rd সেমিস্টারের প্রস্তুতিও নেওয়া লাগতে পারে, কারণ 3rd সেমিস্টার, 2nd সেমিস্টার পরীক্ষা একসাথে হওয়ার সম্ভাবনা আছে। কারণ গত ব্যাচে বোধহয় একসাথে হয়েছে, আপনারা
কি বলেন, সপ্তম ব্যাচের মধ্যে ওরা একসাথে পরীক্ষা দিছে আমরা তো দুইটা। ভাই বই পাইলাম না, এই সেকেন্ড সেমিস্টারে বই পাইলাম না এখন পর্যন্ত। হ্যাঁ, না সেকেন্ড সেমিস্টারের বইগুলো আসে না, আপনারা পান নাই নবম ব্যাচের? না ভাই, আমরা পাই নাই ভাই। সংকট চলতেছে সারা দেশে। আমি বুঝলাম না সংকটটা কেন হয়, কারণ দেখেন সংকটের পরে আমাদের যে বই দিছে থার্ড সেমিস্টারে তো পুরাতন বই, 20 সালে ছাপা হয়েছে সেই বই, নতুন তো বই ছাপাই নাই, তাহলে এত সংকট কেন? শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের বই নতুন ছাপাইতেছে বোধ হয়, কারণ অনেক ছাত্র পড়তেছে এবার। বুঝতে পারছেন? ঠিক আছে ভাই, পেয়ে যাবেন, খোঁজ খবর রাখেন। জি ইনশাল্লাহ আমি ভাই, জি যাব, ভাই। সামনে গেলে আমি খোঁজ নেবো যে বইগুলো ঢাকায় আসছে কিনা, ঢাকায় দিলে তো অন্য জায়গাও দিবে। জি ভাই। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে সাজান ভাই। তারপরে আপা আছেন, রিদওয়ান ভাই আছেন, দুজন আপা আছেন, রিদওয়ান ভাই, সাজান ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অলওয়েজ কানেক্টেড থাকেন, জি এই ভাই, জন্য জি আপনাদের ইনশাল্লাহ, হয়তো রাত ইনশাল্লাহ অনেক ভাই। রাত আপনারা থাকলেন। জি ভাই। হ্যাঁ, সেইটাই ভাই। তো ঠিক আছে, জি ভাই, ইনশাল্লাহ, রেখে ইনশাল্লাহ। দেই তাহলে। আচ্ছা। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম।